চলুন আজ আমরা বাংলাদেশের নেতৃত্ব বিষয়ক বেশ ইন্টারেস্টিং আর কিছুটা বিতর্কিত একটা নীল নকশা নিয়ে কথা বলি। বইটা হলো এস জাকির হুসেনের লেখা আজকের নেতা। বইটার একটা মূল কথা দিয়ে শুরু করা যাক, যেটা শুনলেই এর সুরটা ঠিক বোঝা যায়। এখানে বলা হচ্ছে সত্যিকারের নেতৃত্ব নাকি শুরুই হয় সাধারণ মানুষের মনস্তত্ত্ব নিয়ে একটা বেশ কঠোর আর অস্বস্তিকর মূল্যায়ন দিয়ে। তো এই যে নীল নকশা, এর আসল ভিত্তিটা কি? মানে বইটা ঠিক কী বলতে চাইছে? এর মূল কথা হলো নেতৃত্বের জ্ঞান আসলে কোথা থেকে আসে সেই ভাবনাটাকেই একেবারে বদলে ফেলা। দেখুন, আমরা সাধারণত ভাবি যে নেতৃত্ব শিখতে হয় ইতিহাস বা বড় বড় বই থেকে, কিন্তু এই বইটা বলছে না, ব্যাপারটা উল্টো। উত্তরের জন্য ইতিহাসে না তাকিয়ে একজন নেতাকে নাকি তাকাতে হবে সরাসরি বর্তমান জনগণের দিকে, কারণ ক্ষমতার আসল কোডটা নাকি তাদের মধ্যেই লুকিয়ে আছে। এখন এই কৌশলগুলো ঠিকমতো বুঝতে হলে বইটা প্রথমে দুটো শব্দকে একদম ব্যবচ্ছেদ করে, প্রভাব আর ক্ষমতা। এই দুটোর মধ্যেকার পার্থক্যটা বোঝাটা কিন্তু খুবই জরুরি। প্রথমে আসছে প্রভাব। বইটার মতে এটা খুবই সোজা একটা ব্যাপার, অন্যদের মনে কোনো কিছু করার ইচ্ছা জাগানো। এটা অনেকটা বীজ লাগানোর মতো, কিন্তু ফসল কিন্তু এখনও আসেনি। কিন্তু এই ইচ্ছাটা থাকলেই তো হবে না। প্রভাবটা তখনই আসল ক্ষমতা হয়ে ওঠে যখন সেই ইচ্ছাটা একটা সত্যিকারের কাজে পরিণত হয়, মানে শেষ পর্যন্ত একটা ফল পাওয়া যায়। সোজা কথায়, কাজ ছাড়া প্রভাবের কোনো দাম নেই। আচ্ছা, তাহলে প্রশ্ন হল, একজন নেতা এই প্রভাবটা তৈরি করবেন কিভাবে? বইটা এখানে ক্ষমতার কিছু কাঁচামালের কথা বলছে, যেগুলো ব্যবহার করে আসলে ক্ষমতা তৈরি করা হয়। সবচেয়ে শক্তিশালী উৎসগুলোর একটা হলো ভয়, কিন্তু বইটা বলছে ভয় কিন্তু সবসময় কাজ করে না। এটা কেবল তখনই কাজ করে যখন মানুষটা মনে করে যে তার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, সে একেবারে কোণঠাসা। আর এখানেই কিন্তু আসল চমকটা। বইটা বলছে সত্যিকারের চালাক নেতা নিজে ভয় দেখান না, বরং তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করেন যেখানে বাইরের কোনো ভয় থেকে তিনি একমাত্র রক্ষাকর্তা। মানে তিনি সমস্যা নন, তিনি হলেন সমাধান। এরপর আসছে জ্ঞান। ব্যাপারটা খুব সিম্পল। যদি এমন কোনো তথ্য থাকে যা অন্যদের খুব দরকার আর সেটা শুধু একজনেরই জানা থাকে, তাহলে বাকিরা স্বাভাবিকভাবেই তার উপর নির্ভরশীল হয়ে পড়বে। আর এই নির্ভরতা থেকেই জন্ম নেয় এক ধরনের ক্ষমতা। আর এই নির্ভরতার ধারণাটাই আমাদের পরের উৎসটাতে নিয়ে আসে নিয়ন্ত্রণ। এটা শুধু তথ্যের নিয়ন্ত্রণ না, হতে পারে কোনো সম্পদ বা নিয়মকানুনের নিয়ন্ত্রণ। যে সিস্টেমগুলোর ওপর মানুষ নির্ভর করে, সেগুলোর চাবি যার হাতে থাকে, ক্ষমতাও তার হাতেই থাকে। বেশ, আমরা তো প্রভাবের উৎসগুলো দেখলাম। এখন চলুন দেখি এই উৎসগুলোকে মিশিয়ে কিভাবে একেবারে সুনির্দিষ্ট কার্যকরী কৌশল তৈরি করা হয়, যা বাস্তবে প্রয়োগ করা যায়। একটা ক্লাসিক কৌশলের কথা বইতে বলা আছে, ঘোলা পানিতে মাছ ধরা। এর ৩টা ধাপ। ১. আগে থেকেই ঝামেলা চলছে বা মানুষ অসন্তুষ্ট, এমন একটা পরিস্থিতি খুঁজে বের করা। ২. সেই ঝামেলাটা কমানোর বদলে আরও বাড়িয়ে তোলা। আর ৩. তারপর হিরোর মতো এসে বলা যে একমাত্র তিনি এই সমস্যার সমাধান করতে পারেন। আরেকটা মজার কৌশল হল ছোট পুকুরে বড় মাছ হওয়া। মানে কি? মানে হলো এমন একটা ছোট জায়গা বা ফিল্ড বেছে নেওয়া যেখানে খুব সহজে নিজেকে অনেক বড় আর প্রভাবশালী হিসেবে দেখানো যায়। এতে করে আসল ক্ষমতার চেয়েও বড় একটা ভ্রম তৈরি করা সম্ভব হয়। শেষ পর্যন্ত বইটা এই কৌশলগুলোকে শুধু আলাদা আলাদা ট্রিক্স হিসেবে দেখছে না, বরং এগুলোকে একটা বড় সিস্টেমের অংশ হিসেবে দেখাচ্ছে। আর এই সিস্টেমটা চলে কিছু অমোঘ বা সার্বজনীন সূত্র মেনে। এই সূত্রগুলোকে অনেকটা প্রকৃতির নিয়মের মতো বলা হয়েছে, যেমন বিরোধিতার সূত্র। এটা বলছে একজন নেতাকে শক্তিশালী হতে হলে তার একজন স্পষ্ট শত্রু দরকার। আবার আরেকটা সূত্র হলো ক্ষমতা কখনো এক জায়গায় থেমে থাকে না, এটা সবসময় আরও বাড়তে চায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্ষমতা আসলে বাস্তবতার চেয়েও বেশি মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। তাহলে সব মিলিয়ে আমরা এমন একটা নীল নকশা দেখলাম যেটা নেতৃত্বকে কোনো আদর্শ দিয়ে মাপে না, বরং দেখে একটা নিখাত কৌশল আর মনস্তত্ত্বের খেলা হিসেবে। এখন শেষ প্রশ্নটা হলো, চারপাশে তাকালে ক্ষমতার এই খেলাগুলো কি আমরা প্রতিনিয়ত ঘটতে দেখি না?